প্রিয় ছাত্রছাত্রী, আজকে দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের জীবের প্রবাহমানতা অধ্যায়ের আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হলো জনন বা রিপ্রোডাকশন। জনন হলো জীবের অত্যন্ত প্রয়োজনীয় একটা শরীরবৃত্তীয় প্রক্রিয়া। অন্যান্য শরীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো সম্পর্কে আমরা নবম শ্রেণীতে জেনেছি। আমরা জেনেছি পুষ্টি সম্পর্কে, শ্বসন, রেচন, এগুলো সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। কিন্তু জননটা অন্যান্যগুলোর থেকে একটু আলাদা। তার কারণ পুষ্টি, শ্বসন, রেচন এগুলো কিন্তু অত্যাবশ্যকীয় শরীরবৃত্তীয় প্রক্রিয়া, কিন্তু জনন অত্যাবশ্যকীয় শরীরবৃত্তীয় প্রক্রিয়া নয়। তাহলে জননের প্রয়োজনীয়তাটা কোথায়? না, জননের প্রয়োজনীয়তাটা হলো কোনো জীব তার অপত্য সৃষ্টির মাধ্যমে তার যে বংশধারা সেটা কিন্তু সে পৃথিবীতে বজায় রাখতে চায়। অর্থাৎ তার অপত্যটা পৃথিবীতে জন্মাবে, তার সংখ্যা বৃদ্ধি ঘটবে, তার ধারাবাহিকতা বজায় থাকবে এবং সর্বোপরি জীবজগতে ভারসাম্য রক্ষার জন্য জননটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অন্যান্য যে পুষ্টি, শ্বসন, রেচনের মতো এটা কিন্তু অত্যাবশ্যকীয় নয়। তাহলে আমরা যে জায়গাটায় ছিলাম যে পুষ্টি, শ্বসন, রেচনের মতো জনন কিন্তু অত্যাবশ্যকীয় শরীরবৃত্তীয় প্রক্রিয়া নয়। নিজের বংশধারাটাকে রক্ষা করার জন্য জনন অপরিহার্য, কিন্তু নিজের জীবন রক্ষা করার জন্য জনন অপরিহার্য নয়। যতটা প্রয়োজন পুষ্টি, যতটা প্রয়োজন শ্বসন। যাই হোক, এবার যেটা আমরা জানব যে জনিত্রী জীব কাকে বলে এবং অপত্য জীব বা অফস্প্রিং কাকে বলে। তাহলে যে জীব থেকে নতুন জীব সৃষ্টি হবে তাকে বলা হবে জনিত্রী জীব বা প্যারেন্ট, আর জননের মাধ্যমে সৃষ্ট নতুন জীবটাকে কি বলা হবে? অপত্য জীব বা অফস্প্রিং। তাহলে জনিত্রী জীব থেকে অপত্য জীব সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকেই বলা হয় জনন। তাহলে জননের সংজ্ঞাটা দেখে নাও, যে জৈবনিক প্রক্রিয়ার মাধ্যমে জীব নিজ আকৃতি ও প্রকৃতি বিশিষ্ট এক বা একাধিক জীব সৃষ্টির মাধ্যমে পৃথিবীতে প্রজাতির অস্তিত্ব বজায় রাখে তাকেই জনন বলা হয়। তাহলে এটা হচ্ছে জননের সংজ্ঞা। এবার আমরা যেটা পড়ব যে জননের গুরুত্ব কী। জননের গুরুত্ব কী দেখো, এখানে বলা হচ্ছে যে জননের যে গুরুত্বগুলো আলোচনা করা হচ্ছে, 1 নম্বর অস্তিত্ব রক্ষা, সবগুলোই মোটামুটি কাছাকাছি। জননের মাধ্যমে যে অপত্য জীবগুলো জন্মাবে, সেই অপত্য জীবগুলোর মাধ্যমে সেই নির্দিষ্ট প্রজাতির তো সংখ্যা বৃদ্ধি ঘটছে। আমি যদি দেখি যে বাঘ, প্যান্থেরা টাইগ্রিস, এই প্রজাতিটা যদি জনন প্রক্রিয়া সম্পন্ন না করে তাহলে তো একটা সময় বাঘের যে প্রজাতি, সেই প্রজাতিটা তো অবলুপ্ত হয়ে যাবে। তাহলে সেই বাঘের প্রজাতিটার অস্তিত্ব রক্ষার জন্য কিন্তু জননটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে কি হবে? প্রজাতির সংখ্যা বৃদ্ধি পাবে, প্রজাতির অস্তিত্ব রক্ষা হবে। ধারাবাহিকতা অটুট রাখতে একই বিষয়, যে জননের মাধ্যমে জীব বংশগত বৈশিষ্ট্যের ধারাবাহিকতা বজায় রাখবে। 3 নম্বর পয়েন্ট বলছে জীবজগতে ভারসাম্য রক্ষা ঘটবে। আমরা জানি মৃত্যুজনিত কারণে বা অন্যান্য কারণে যখন সংখ্যা হ্রাস পাবে, কোনো একটা বাস্তুতন্ত্রে বা কোনো একটা এলাকায় যখন জীবের সংখ্যা হ্রাস পাবে, সেই বাস্তুতন্ত্রটা যাতে বিলুপ্ত না হয়ে যায় বা সেই পরিবেশে ভারসাম্য রক্ষা করার জন্য কি দরকার? সেই জীবের সংখ্যা বৃদ্ধি প্রয়োজন। তো সেই সংখ্যা বৃদ্ধিটা ঘটবে একমাত্র জনন পদ্ধতির মাধ্যমে। ফলে জীবজগতে ভারসাম্য রক্ষিত হবে।
4 নম্বর জৈব অভিব্যক্তি কি বলছে, যে জনন প্রক্রিয়ায় জীবের উৎপন্ন যে প্রজাতিটি অভিব্যক্তির পথে চালনা করবে। আমরা যখন যৌন জনন পড়ব তখন দেখতে পাবো যে কিভাবে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে যে নতুন প্রজাতিটা তৈরি হবে, সেই নতুন যে নতুন অপত্যটা তৈরি হবে, সেই নতুন অপত্যের মধ্যে কিভাবে প্রকরণ ঘটবে। তোমরা নিশ্চয়ই মিওসিস সেল ডিভিশন পড়েছো। সেই মিওসিস সেল ডিভিশনেরও একটা গুরুত্ব ছিল যে কিভাবে জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি হবে। ঠিক জননেরও এটা একটা গুরুত্ব আছে যে জীব অভিব্যক্তি জননে অপত্যে উদ্ভূত প্রকরণ প্রজাতিটিকে অভিব্যক্তির পথে চালনা করবে। তাহলে এই হচ্ছে জননের গুরুত্ব। আমরা নেক্সট যেটা পড়ব সেটা হচ্ছে জননের পদ্ধতি বা প্রসেস অফ রিপ্রোডাকশন। প্রধানত দুটি উপায়ে সজীব বস্তু জনন সম্পন্ন করে, একটা হচ্ছে অযৌন জনন আর একটা হচ্ছে যৌন জনন। একটা হচ্ছে আসেক্সুয়াল রিপ্রোডাকশন আর একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। এছাড়াও উদ্ভিদের দেহে এক ধরনের জনন পদ্ধতি লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে অঙ্গজ জনন আমরা পড়ব। তো মূলত দুটো ভাগে ভাগ করা হচ্ছে জননের পদ্ধতিটাকে, একটা হচ্ছে অযৌন জনন আর একটা হচ্ছে যৌন জনন। তো অযৌন জনন যদি আমরা খেয়াল করি তাহলে যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন এবং নিষেক সম্পাদন ছাড়াই শুধুমাত্র দেহকোষ বিভাজিত হয়ে অথবা রেণু উৎপাদনের মাধ্যমে জনিত্রী জীবের সৃষ্টি হবে তাকে অযৌন জনন বলা হচ্ছে। তাহলে অযৌন জননে পুংগ্যামেট স্ত্রী গ্যামেট উৎপাদনের কোনো প্রশ্ন নেই, নিষেকের কোনো প্রশ্ন নেই। তাহলে কিভাবে হবে সম্পন্ন জননটা সম্পন্ন হবে, দেহকোষটা বিভাজিত হবে এবং রেণু উৎপাদন হবে। তাহলে দেহকোষটা বিভাজিত হবে কোন প্রক্রিয়ায়? দেহকোষটা বিভাজিত হবে মাইটোসিস প্রক্রিয়ায় এবং অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। ওটা প্রাণী অনুসারে সেটা বিভিন্ন ভাগে বিভক্ত হবে। তাহলে যেটা ঘটছে, দেহকোষটা বিভাজিত হবে এবং রেণু উৎপাদনের মাধ্যমে অযৌন জনন কিন্তু সম্পন্ন হবে এবং নতুন অপত্যের সৃষ্টি হবে। অযৌন জনন পদ্ধতির এখানে ব্যাখ্যাটা দিয়েছে, আমরা যদি একবার দেখে নিই। একটি মাত্র জনিত্রী জীবের প্রয়োজন, যেহেতু দুটো ভিন্ন গ্যামেট উৎপাদনের প্রয়োজন নেই, নিষেকের কোনো প্রশ্ন নেই, তাহলে কি হবে? একটি মাত্র জনিত্রী জীবের প্রয়োজন। অযৌন জননে একটা মাত্র জীবের প্রয়োজন। 2 নম্বর পয়েন্ট বলছে জনিত্রী জীবের সমস্ত বৈশিষ্ট্য উৎপন্ন সবকটি অপত্যে সঞ্চারিত হবে। যে কটা অপত্য উৎপন্ন হবে, এক বা একাধিক অপত্য উৎপন্ন হতে পারে, তার মানে এটা থেকে আমরা বুঝতে পারছি তাহলে যে অপত্যগুলো উৎপন্ন হবে তাদের প্রত্যেকটার দেহে জনিত্রী জীবটির যে বৈশিষ্ট্য সেটা কিন্তু সঞ্চারিত হবে। 3 নম্বর বলেছে অপত্যগুলি জিনগতভাবে জনিত্রী জীবের সম প্রকৃতির প্রকরণ কেবলমাত্র পরিবেশগত প্রভাবের ফলে সৃষ্টি হবে। যে অপত্য জীবগুলো তৈরি হবে সেগুলো জিনগতভাবে একদম সম প্রকৃতির হবে, জনিত্রী জীবের সম প্রকৃতির। এখানে প্রকরণ যদি ঘটে থাকে তাহলে সেটা ঘটবে পরিবেশের প্রভাবের ফলে। 4 নম্বর, স্বল্প সময়ে বেশি সংখ্যক জীব সৃষ্টি হয়। এরা যদি দেখে যে পরিবেশ প্রতিকূল হয়ে গেছে তাহলে খুব স্বল্প সময়ে অসংখ্য জীব কিন্তু সৃষ্টি করতে পারবে। উদাহরণ, প্রধানত উদ্ভিদ এবং কিছু নিম্ন শ্রেণীর ক্ষেত্রে অযৌন জননটা সম্পন্ন হয়। আমরা যদি দেখি অ্যামিবা, আমরা যখন অ্যামাইটোসিস সেল ডিভিশন পড়েছিলাম তখন একটা অ্যামিবার কোষ থেকে ধরে নাও এটা নিউক্লিয়াস, একটা অ্যামিবার কোষ থেকে কিভাবে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিভাজনের মাধ্যমে দুটো অ্যামিবা সৃষ্টি হয়ে গেছিল। এটা সিম্পল একটা অযৌন জনন, এটা হচ্ছে বিভাজন পদ্ধতি।
এটা দ্বিবিভাজন, মানে একটা থেকে দুটো সৃষ্টি হলো, তাহলে এটা হচ্ছে অযৌন জননের একটা উদাহরণ। এছাড়াও আরও অনেক তুমি জীব দেখতে পাবে, তোমরা দেখতে পাবে প্লাজমোডিয়ামে ইস্ট, হাইড্রা, এদের কিভাবে অযৌন জননটা সম্পন্ন হচ্ছে তোমরা দেখতে পাবে। স্পাইরোগাইরার দেহে, রাইজোপাসের দেহে কিভাবে রেণু উৎপাদনের মাধ্যমে অযৌন জননটা সম্পন্ন হচ্ছে, এটা কিন্তু আমরা আস্তে আস্তে পড়ব। তাহলে অযৌন জনন কাকে বলা হলো আমরা দেখলাম, এবং অযৌন জননের যে ব্যাখ্যা সেটা কিন্তু আমরা পড়লাম। এবার যেটা আমরা পড়ব সেটা হচ্ছে দেখো যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে অযৌন জননের ঠিক ভিন্ন, অর্থাৎ যৌন জননে কী হবে, দুটি ভিন্নধর্মী জনন কোষ অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে অপাত্য জীবটা তৈরি হবে। তাহলে দুটো ভিন্নধর্মী জনন কোষ, তাদের যে প্রকৃতিটা সেটা কিন্তু ভিন্ন হবে। ভিন্ন ধরনের জনন কোষটা কী হবে, মিলিত হবে, এবং সেই মিলিত হওয়ার ফলে কিন্তু অপত্য জীব সৃষ্টি হবে। এই যে প্রক্রিয়া, এটাকে বলা হবে যৌন জনন। যৌন জননের আমরা যদি ব্যাখ্যা দেখি, তাহলে যৌন জনন আমরা অযৌন জননে দেখেছিলাম যে একটা জীবের প্রয়োজন, কিন্তু যৌন জননে অবশ্যই দুটো জীবের প্রয়োজন। যেহেতু এখানে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট এর কথা, মানে দুটো ভিন্ন গ্যামেটের কথা উল্লেখ আছে, তাহলে অবশ্যই দুটো প্রজাতি, একই প্রজাতির দুটি জীবের প্রয়োজন। খুব ইম্পর্টেন্ট, একই প্রজাতির দুটি জীবের প্রয়োজন, দুটি ভিন্ন প্রজাতির জীব হলে কিন্তু সম্ভব নয়। তাহলে একই প্রজাতির দুটি জীবের প্রয়োজন। তারপরে 2 নম্বরে দেখো যৌন জননে দুটি ভিন্নধর্মী জনন কোষ বা গ্যামেটের মিলন হয়। জনন কোষ দুটির একটি পুংগ্যামেট, অপরটি স্ত্রী গ্যামেট। তাহলে যৌন জননে দুটি ভিন্নধর্মী গ্যামেটের মিলন হবে, একটা হচ্ছে পুংগ্যামেট, অপরটা স্ত্রী গ্যামেট। 3 নম্বর পয়েন্ট দেখো, ডিপ্লয়েড পুং জনন মাতৃকোষ থেকে বা স্ত্রী জনন মাতৃকোষ থেকে মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে হ্যাপ্লয়েড পুং জনন কোষ বা স্ত্রী জনন কোষ তৈরি হয়। এই লাইনটার ব্যাখ্যাটা কি না, আমরা মিওসিস সেল ডিভিশন যখন পড়েছিলাম তখন দেখেছিলাম যে মিওসিস সেল ডিভিশনটা কোথায় সম্পন্ন হয়। মিওসিস সেল ডিভিশনটা সম্পন্ন হয়েছিল পুং জনন মাতৃকোষ, স্ত্রী জনন মাতৃকোষে। সেখান থেকে প্রথমে 2n থেকে n তৈরি হয়েছিল, n অর্থাৎ হ্যাপ্লয়েড জননকোষ তৈরি হয়েছিল। সেই হ্যাপ্লয়েড জননকোষ থেকে আবার মাইটোসিস পদ্ধতিতে কি তৈরি হয়েছিল, আমরা দেখেছিলাম যে টোটাল চারটে আমরা অপত্য যে জনন কোষ আমরা পেয়েছিলাম। এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে মিওসিস সেল ডিভিশন। তো মিওসিস সেল ডিভিশনে কি হয়েছিল, তাহলে 2n থেকে দুটো n আমরা পেয়েছিলাম, 2n থেকে আমরা 2n অর্থাৎ ডিপ্লয়েড থেকে আমরা হ্যাপ্লয়েড জনন কোষ পেয়েছিলাম। সেটা থেকে মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে আবার 4টে তৈরি হয়েছিল। তাহলে এই যে প্রসেসে, অর্থাৎ ডিপ্লয়েড জনন মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড জনন মাতৃকোষ সৃষ্টি হয়। 4 নম্বর পয়েন্ট, যৌন জননের সবথেকে গুরুত্বপূর্ণ পর্যায় হলো হ্যাপ্লয়েড পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন বা নিষেক। যৌন জননের এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে হ্যাপ্লয়েড অর্থাৎ n, হ্যাপ্লয়েড পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট, তাহলে n প্লাস n দিয়ে 2n তৈরি হবে। 2n জাইগোট তৈরি হবে, যেটা ডিপ্লয়েড। যে জাইগোট থেকে আবার কোষ বিভাজন পদ্ধতিতে, মাইটোসিস সেল ডিভিশন পদ্ধতিতে আবার নতুন অপত্য কোষের কিন্তু সৃষ্টি হবে। এইটা 4 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, যে যৌন জনন পদ্ধতির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে যেটা নিষেক বলা হচ্ছে, সেই নিষেকের ফলে ডিপ্লয়েড জাইগোট তৈরি হবে, যেটা থেকে নতুন অপত্যের সৃষ্টি হবে। যৌন জননে আমরা দেখতে পেলাম যে দুটো ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন গ্যামেটের মিলন হয়। তার ফলে কি হবে, প্রকরণ সৃষ্টির সম্ভাবনা থেকে যায়। যেহেতু দুটো ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন গ্যামেটের মিলন হবে, তাহলে এখানে কিন্তু প্রকরণ সৃষ্টির সম্ভাবনা থেকে যায়। আমরা
মিওসিস সেল ডিভিশন যখন পড়েছিলাম তার গুরুত্ব পড়তে গিয়ে এই একই বিষয় পড়েছিলাম। এবং তার পরের পয়েন্ট দেখো, বলেছে গ্যামেটের আকৃতির উপর নির্ভর করে যৌন জনন 3 প্রকারের হতে পারে, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি। এই 3 প্রকারের কিন্তু হতে পারে। কোথায় সম্পন্ন হবে? সর্বোপরি মানুষসহ সকল মেরুদণ্ডী প্রাণী এবং সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে উগ্যামি পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন হয়। ও এখানে ভাগ করে দেওয়া আছে দেখো, ক্ল্যামাইডোমোনাস, মনোসিস্টিস ইত্যাদি জীবে প্রধানত আইসোগ্যামি পদ্ধতিতে জনন সম্পন্ন হয়। সপুষ্পক উদ্ভিদ পলিসাইফোনিয়া নামক শ্যাওলায় অ্যানাইসোগ্যামি পদ্ধতিতে এবং মানুষসহ সকল মেরুদণ্ডী এবং সপুষ্পক পদ্ধতিতে উগ্যামি। তাহলে উগ্যামিটা কি? পুংগ্যামেট আকৃতিতে ছোট এবং স্ত্রীগ্যামেট আকৃতিতে বড় এবং নিশ্চল, এই প্রকারের অ্যানাইসোগ্যামি। এটি বিশেষ প্রকারের অ্যানাইসোগ্যামি। এটা উগ্যামিটাও একটা বিশেষ প্রকারের অ্যানাইসোগ্যামি। এবার যদি আমরা দেখি যে যৌন জনন এবং অযৌন জননের পার্থক্য, তাহলে আমরা ফার্স্ট পয়েন্ট দেখব যে জনিত্রী জীবের সংখ্যা, মানে জনিত্রী জীব মানে প্যারেন্ট কটা? অযৌন জননে 1টি, যৌন জননে 1টি বা 2টি। গ্যামেট উৎপাদন, গ্যামেটের কোনো প্রশ্নই নেই, গ্যামেট সৃষ্টি হয় না। রেণু উৎপাদন বা দেহকোষ বিভাজনের মাধ্যমে অযৌন জনন। যৌন জননে 2টি গ্যামেট, পুংগ্যামেট ডিম্বাণু, স্ত্রীগ্যামেট ডিম্বাণু এবং পুংগ্যামেট শুক্রাণুর মিলনের ফলে হবে। কোষ বিভাজন, মাইটোসিস, কিছু কিছু ক্ষেত্রে অ্যামাইটোসিস। যৌন জননে গ্যামেট উৎপাদনের সময় মিওসিস এবং এককোষী জাইগোট মাইটোসিস বিভাজন দ্বারা বহুকোষী ভ্রূণ গঠন করবে। অপত্য জনুর প্রকৃতি কেমন হবে? আমরা যদি দেখি যে অপত্য জনুর প্রকৃতি কেমন হচ্ছে, অযৌন জননে অপত্য যে জনুটা তৈরি হবে, অপত্য জনুর প্রকরণ ঘটবে না, কিন্তু যৌন জননে প্রকরণ ঘটবে। তার কারণ দুটো ভিন্ন প্রকৃতির গ্যামেটের মিলন ঘটছে। আমরা যদি দেখি এখানে অযৌন জননের সুবিধা এবং অসুবিধাটা কি দিয়েছে। অযৌন জনন খুব সরল, বংশবিস্তারের পক্ষে খুবই সহজ, বংশবিস্তার একটি মাত্র জীবের ফলে ঘটে যাবে। অসুবিধাটা কি? প্রকরণ সৃষ্টি হয় না বলে অভিযোজন ক্ষমতাটা কিন্তু খুব কম। অধিক সংখ্যায় অপত্য সৃষ্টি হয়, ফলে অপত্যরা খাদ্য এবং বাসস্থানে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হয়। আমরা যখন অযৌন জননের এর পরের ক্লাসে আমরা অযৌন জননের যে বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করব, তখন তোমরা দেখতে পাবে যে কি কি উপায়ে এবং কতগুলো অপত্য জীব সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু আমরা দেখব। তাহলে আমরা যেটা দেখলাম আজকের ক্লাসে, জননের প্রাথমিক ধারণা, তার গুরুত্ব কি, জননের যে বিভিন্ন পদ্ধতি অর্থাৎ অযৌন জনন এবং যৌন জনন, সেটা সম্পর্কে আমরা জানলাম। প্রত্যেকটাতে মূল যে বিষয়টা সেটা কিন্তু আমরা পড়লাম। অযৌন জনন, যৌন জননের পার্থক্য জানলাম। আমরা পরের ক্লাসে এগুলোর যে ডিটেলস অর্থাৎ অযৌন জননের যে বিভিন্ন পদ্ধতি, উদ্ভিদের ক্ষেত্রে যৌন জনন কিভাবে সম্পন্ন হয়, সেটা কিন্তু আমরা পরের ক্লাসে পড়ব। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে, তোমাদের উত্তর দেওয়া হবে।